নমস্কার, টু ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী পড়তে চলেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক কুড়ি এক উজোর 32টি স্বাদের গল্পের একটি গল্প, অষ্টাঙ্গপুরের বৃত্তান্ত। শুরু করতে চললাম গল্পটি। অষ্টাঙ্গপুরের বৃত্তান্ত। বউয়ের ওপর রাগ করে জয়রাম ঠিক দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বলতে নেই, রাগ করাটা অন্যায্য নয়, তার বউ বিলাসী বড়ই মুখরা। জয়রামের অবস্থা গতিকে ভালো নয়। বাঘের চাষ করে মাত্র 6 মাসের খোরাক জোগাড় হয়ে তার বাকি 6 মাস নানা রকম উচ্চবৃত্ত কাজ করে কাটে। কখনো ঘরামির কাজ করে, কখনো হাটে গিয়ে সবজি বেচতে বসে, কখনো বড় গাঙ্গে মাছ ধরতে যায়। বিলাসীর শখ শৌখিনতা মেটানোর সাধ্য তার নেই। ওসব তো দূরের কথা, দুবেলা পেট পুড়ে ভাতই জোটে না তাদের। বিলাসী তাই মাঝে মাঝে বড্ড মুখ করে। জয়রামের মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় একদিন টাকা রোজগার করে বিলাসীকে তাক লাগিয়ে দেয়। তার ইচ্ছা হলেই তো তা হবে না। কপাল বলেও তো একটা জিনিস আছে। বাড়ি থেকে বেরিয়ে হারা উদ্দেশ্য রওনা দিয়েছিল জয়রাম। ইচ্ছে ছিল চেনা রাস্তায় যাবে না, কোনো অচেনা অদেখা জায়গায় চলে যাবে, হারিয়ে যাবে সে একদম নিরুদ্দেশ। কিন্তু আশপাশের সবটাই তার বেজায় চেনা জায়গা। অচিন জায়গায় যেতে হলে গা ছেড়ে অনেকটা যেতে হবে। এক পেট খিদে নিয়ে আর কতটাই বা হাঁটা যায়। তার গা কালীতলা ছেড়ে সে বড় একটা দূর কখনো যায়নি। জোর কদমে হেঁটে সে পাশের গা হরিশ্চন্দ্রপুরে ছাড়িয়ে বাগদা পৌঁছে গেল। বাগদা পর্যন্ত তার চেনা, এরপর আর সে চেনে না। তবে তাতেই বাকি, আজ সে যে হারিয়ে যাবে বলেই বেরিয়েছে। তাই বাগদার বটতলার টিপকলে অনেকটা জল খেয়ে সে আবার হাঁটা ধরল। অপুরন্ত হাঁটতে হাঁটতে অনেকটা পথ, আর কোনো গা-গঞ্জের দেখা মিলল না। ভারী ক্লান্ত বোধ করায় সে একটা অশ্বত্থ গাছের ছায় বসে খানিক জিরল। একটু তন্দ্রা মতো এসে গেল তার। চটকা ভাঙতেই দেখল দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। তাড়াতাড়ি উঠে আবার হাঁটা ধরল সে। রাতের আগে একটা লোকালয়ে পৌঁছাতে পারলে ভালো। একে পয়সা নেই, তাই রাতটা উপসী কাটবে। তাও একটা জল খেয়ে নিয়ে কারো দাওয়ায় বা চণ্ডী মণ্ডপে কিংবা হাটখোলায় চালার তলায় শুয়ে রাত কাটিয়ে দেবে। অন্ধকার হয়ে আসার মুখে সে কয়েকটা লোকালয়ে দেখতে পেল বটে, এমন জমজমাট জায়গা নয়। একটা ছোট গা বলেই মনে হলো। দু একটা দোকান আছে, কিছু বাড়ি ঘর। একটা মুদির দোকানে হাজির হয়ে দেখল মাঝবয়সী রোগা চেহারার একটা লোক দোকানে বসে দুজন খদ্দেরকে কি যেন মেপে দিচ্ছে দাড়ি পাল্লায়। সে গিয়ে বলল, মশাই, এটা কোন গা বলতে পারেন? এই যে অষ্টাঙ্গপুর। কাকে খুঁজছো বাপু? কার বাড়ি যাবে? জয়রাম কুণ্ঠিত হয়ে বলল, না, বিশেষ কারো বাড়ি নয়। কোথায় এসে বললুম তাই ঠাউর করছিলাম। যে লোকটির সঙ্গে কথা হচ্ছিল সে যে বেশ বয়স্ক মানুষ। তার চেহারাটা দশা মস্ত গোপ, মুখখানা দিব্যি হাসি খুশি। বলল, যে জায়গায় এসে পড়েছ তা বিশেষ সুবিধের জায়গা নয় বাপু। অষ্টাঙ্গপুরের খুব বদনাম, আর 2 ক্রোশ গেলে মাধবগঞ্জ বেশ ভালো জায়গা। জয়রাম খিদে আর তেষ্টায় কাতর। এই অবস্থায় আরো 2 ক্রোশ হেঁটে যাওয়ার প্রস্তাব তার মুখ শুকিয়ে গেল। বলল, কেন মশাই, এ গায়ের বদনাম কেন? ও বাবা, সে আমি তোমাকে ভেঙে বলতে পারবো না। তবে এই আমরা যারা সাতপুরের সের ভিটে আঁকড়ে পড়ে আছি, তারা ছাড়া আর কেউ এখানে তিষ্ঠতে পারে কি না জানি না। প্রত্যয় না হয় জেনে জেনে জনে জনে যাচাই করে লিখতে পারো। জয়রাম একটু দমে গেল। লোকটা সততা নিয়ে চলে যাওয়ার পর জয়রাম দ্বিতীয় লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করল, মশাই, এ গায়ে কি রাতে একটু মাথা গোজার জায়গা পাওয়া যাবে? এই লোকটা বেটে মতো, বয়স বেশি নয়, গোলগাল চেহারা। একটু যেন চমকে উঠে বলল, কোনো ধরতে চাও বাপু? এই গায়ে কোনো মধু আছে বলো তো? একটু পা চালিয়ে গেলে ক্রোশ 2 পর বড় গঞ্জ পাবে। এখানে তেমন সুবিধে হবে না তোমার। জয়রাম বড্ড দমে গেল।
কিন্তু খিদে তার নাড়ি পাকে দিচ্ছে, আকণ্ঠ তেষ্টা। ওদের চলে যাওয়ার পর সে দোকানের কাছে এগিয়ে গিয়ে বলল, মণ্ডল মশাই, একটু খাওয়ার জল পাওয়া যাবে? দোকানি মণ্ডল মশাই ডাক শুনে তেরচা চোখে তাকে একটু মেপে নিয়ে বলল, এখন মিলছে, হিসেব মেলাচ্ছি বাবু। ওই কোণে মেটে কলসি আছে, পাশে ঘটি, নিজেই গড়িয়ে খাও। ঠান্ডা জলটা পেটে গিয়ে শরীরটা যেন জুড়িয়ে গেল। ভারী মিঠে জল তো, এত স্বাদের জল সে আগে খায়নি। আপনাদের গায়ের জল বুঝি খুব ভালো? দোকানি ফট করে একটা শ্বাস বের করে বলে, অষ্টাঙ্গপুরের সবই ভালো ছিল বাবু, কিন্তু ভালো আর থাকছে কই? কেন মশাই, এ গায়ের খারাপটাই? সে কথা আর শুনতে চেও না। পকেট থেকে দু একটা আধুলি বের করে জয়রাম বলল, দুটো বাতাসা দেবেন, একটু পিত্ত দমন করতে দিই। দুপুর থেকে টানা হেঁটে আসছি, পেটে কিছু না দিলেই নয়। দোকানদার ফের তেচ্ছা চোখে তাকে দেখে নিয়ে বলল, পকেটে যে গড়ের মার তা তোমাকে দেখেই বুঝেছি, পয়সা দিতে হবে না, এই টুলটার ওপর বসো। জয়রাম ভারী কৃতার্থ হয়ে বসলো। একটা বড় ঠোঙা প্রায় ভর্তি করে মুড়ি, মুড়কি আর চিড়ে মিশিয়ে দিল, সঙ্গে 10-12টা বড় বড় বাতাসা। বলল, খাও, পয়সা দিতে হবে না, শত হলেও অষ্টাঙ্গপুরের অতিথি। জয়রাম কৃতার্থ হয়ে গ্যাল গ্যাল করে হেসে বলল, আগে আপনি বড় ভালো লোক। বড় ঠোঙাটা শেষ করতে জয়রামের বিশেষ সময় লাগলো না। হালুম হুলুম করে খেয়ে ফের এক ঘটি জল খেয়ে মস্ত ঢেকুর তুলল সে। গায়ে বেশ জোর পাচ্ছে এখন। দোকানিকে এ গায়ে থাকার জায়গা আছে কিনা জিজ্ঞেস করায় দোকানিও আতকে উঠে বলল, এখানে থাকবে? এখানে থাকবে কেন? না না বাপু, এখানে তোমার সুবিধা হবে না, কেটে পড়ো। জয়রাম বুঝতে পারলো আরো 2 ক্রোশ ঠেঙাতেই হবে, তার কপালে সেটাই আছে। কিন্তু এই জায়গার নামখানা সুন্দর, জল এত ভালো, আর মানুষজনও তেমন খারাপ নয়। তাহলে অষ্টাঙ্গপুরের খারাপটা যে কি তা সে বুঝে উঠতে পারল না। দোকানি দোকানের ছাপ ফেলার তোড়ঝোড় করছে দেখে সে উঠে পড়ল। তারপর রাস্তায় নেমে চারিদিক নজর রাখতে রাখতে হাঁটা দিল। গায়ে বাড়ি ঘরদোর খুব বেশি নেই, কেমন একটু ছাড়া ছাড়া ভাব। অধিকাংশের বাড়িতে আলো টালো নেই, মনে হয় সন্ধ্যারতি সব ঘুমিয়ে পড়েছে। সামনে কোথা থেকে যেন একটা কেউনের শব্দ আসছিল, খুব ক্ষীণ কণ্ঠে আর বড্ড বেসুরো। জয়রামের আর তেমন কোনো গুণ নেই বটে, তবে সে খুব ভালো কেউন গাইতে পারে। গলার জোর আছে, গলায় সুরও আছে, খোল কত্তাল বাজানোর হাতও বড় ভালো। আরও খানিকটা এগিয়ে গিয়ে এসে দেখতে পেল রাস্তার বাঁ ধারে গাছপালার আড়ালে একটা চালাঘর। চালাঘরের চাতালে একখানা টেমি জ্বলছে, আর 4 জন লোক খোল আর কত্তাল বাজিয়ে কীর্তন গাইছে। তারক ব্রহ্ম নাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু তাদের গলায় নামমাত্র সুর নেই, গলায় তেমন জোরও নেই, যেন ভারী ভয়ে ভয়ে কোনো রকমে দায়সারা গোছের গাইছে। এরকম নিস্তেজ কীর্তন জীবনে শোনেনি জয়রাম। তার ভারী মায়া হলো। বিপদে আপদের কথা বিস্মরণ হয়ে সে রাস্তা ছেড়ে নেমে সোজা চালাঘরটার হাজির হয়ে মাদুরের এক কোণে বসে পড়ল। তারপর যে লোকটা বেতাল খোল বাজাচ্ছিল ফস করে তার হাত থেকে খোলটা টেনে নিয়ে তার জোরালো আর সুরেলো গলায় গাইতে লাগলো। লোকগুলো এতে অবাক হয়ে গেল। যে গান থামিয়ে চোখ চেয়ে হা করে তার দিকে খানিক চেয়ে থেকেই হঠাৎ লাফিয়ে উঠে উড়ি কি মুড়ি করে দৌড় মার পালিয়ে কোথায় হাওয়া হয়ে গেল কে জানে। টেমি আর মাদুর এমনকি খোলটাও নিয়ে গেল না। জয়রাম আর কি করে, খানিকক্ষণ একা একাই খোল বাজিয়ে খুব প্রাণ খুলে কীর্তন গাইল সে। তারপর গান থামিয়ে ভাবল 2 ক্রোশ হাঁটার আগেই বরং একটু জিরিয়ে নেওয়া যাক। রাত বেশি হয়নি, বড় জোর 7টা বাজে। জিরিয়ে নিতে মাদুরে একটু গা এলিয়ে দিল।
সে, আর প্রায় সঙ্গে সঙ্গে ঘুমের আঠায় দু চোখ এমন জুড়ে গেল যে তার আর বাহ্য চৈতন্য রইল না। চাষার ঘুম যাকে বলে। কিন্তু হঠাৎ বিপত্তি ঘটল মাঝরাতে। হঠাৎ হিম শীতল স্পর্শ। জয়রাম শিহরিত হয়ে চোখে চাইল। বাপরে শীত! অথচ এখন মোটে ভাদ্র মাসের শেষ। এ সময় গাগঞ্জে শীতভাব হয়েই থাকে, কিন্তু এরকম সাংঘাতিক শীত পড়বার তো কথা নয়। আর এমনই জমাটো শীত যে হাত পা কুঁকড়ে যাচ্ছে। মাদুরটাকে মনে হচ্ছে বরফের চাঙড়। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার। টেমিতা বোধ হয় তেলের অভাবেই নিভে গেছে। হতভম্ব জয়রাম কোনো ক্রমে গামছা দিয়ে কান মাথা ঢাকা দিল। জীবনে এমন অন্ধকারে কখনো পড়েনি জয়রাম। তার ভয় হলো হঠাৎ তার চোখ দুটো অন্ধ হয়ে যায়নি তো। হঠাৎ সামনে থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় ফিস ফিস করে বলল, তুই কীর্তন গাইতে পারিস? কি জিজ্ঞেস করলো তা কে জানে। মনের ভুলও হতে পারে, কাউকে দেখতে পাচ্ছে না সে। খুব ভয় ভয় বলল, একটু একটু পারি। গাইব? হাতড়াটাও ফুলটা নাগালে পেল জয়রাম। সেটা কোলের ওপর টেনে নিয়ে গাইতে লাগলো। ছড়াক করে যেন শীতটাও কেটে গেল। গান শেষ হতে এই গলাটা বলল, কোথায় যাব? জয়রাম উঠে বলল, কিন্তু কোথায় যাবে? কোনো দিক সে বুঝতে পারছে না। এত অন্ধকারে কিছুই ঠাউর হচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না যে। অবাক কাণ্ড হলো। জয়রাম হাঁটতে লাগলো এবং কোথাও হোঁচট খেল না, পায়ে কাটা ফুটলো না, খানাখন্দে পা পড়ল না, কিন্তু ঝোপঝাপড় ভেদ করতে যেতে লাগলো। হঠাৎ মনে হলো সামনে যেন একটা পুকুর। তা সেই পুকুরের ওপর দিয়ে যেন দিব্যি হেঁটে পার হয়ে গেল। পুকুর পেরিয়ে একটা ভাঙা জমি, তারপরেই একটা বাড়ির দেওয়া। খোলা দরজা দিয়ে বাড়িতে ঢুকেও পড়লো সে। কাপা গলায় বলল, এটা কার বাড়ি? সেই গলাটা বলল, আমার। আপনি কি? আমি এখন নেই, এই বাড়িতে তুই থাকবি। আমি থাকবো? কিন্তু আমার বাড়ি তো সেই কালীতলা। না, এখন থেকে এটাই তোর বাড়ি। আমার 20 বিঘে জমি আছে, চাষ করবি। ঠাকুর ঘরের সিংহাসনের তলায় চৌকো পাথরটা সরানোর নিচে একটা কাঠের বাক্স পাবি, তাতে টাকা আর সোনা আছে। রোজ সন্ধ্যাবেলা ওই চালা করে বসে কীর্তন গাইবি। যে আগে কিন্তু শুনতে পাই অষ্টপুরে খুব খারাপ জায়গা। বেটারা কীর্তন গাইতে পারে না বলেই যত অশান্তি। বেতত্তারা খেপে গিয়ে সব লন্ডভন্ড করে দেয়। কীর্তন ঠিক মতো গাইলে সব ঠান্ডা থাকে। হঠাৎ একটা ছায়া যেন সরে গেল। আবছা আবছা চারিদিকটা দেখতে পেল জয়রাম। দিব্যি পাকা বাড়ি। ঘরে বেশ খাট আলমারি বিছানা রয়েছে। বাড়িখানা বেশ মাঝারি মাপের বলে মনে হচ্ছিল। সে কি ভূতের পাল্লায় পড়ল নাকি কে জানে। কি ক্লান্ত শরীরে সে সামনে চৌকিতে গড়িয়ে ভোর পর্যন্ত টানা ঘুম হলো। সকালে উঠে বাড়িঘর দেখে সে চমৎকৃত। তার তুলনায় যেন রাজপ্রাসাদ। পাকা মেঝে, ইটের দেওয়াল, মাথায় টিনের চাল, বেশ 3-4খানা ঘর, সামনে পিছনে দেওয়া, মস্ত উঠোন, কুয়োতলা। আর চাই কি, একটু বেলা হতে না হতেই গাঁয়ের মোড়ল মাতব্বরেরা আর পঞ্চায়েতের পান্ডা এসে হাজির। একজন তেরিয়া গাছের লোক চোখ পাকিয়ে বলল, আমি হলুম পরিতোষ সরকার, গাঁয়ের পঞ্চায়েত। তা তুমি কোন আক্কেলে বাড়িতে ঢুকে দিব্যি গেঁট হয়ে বসে আছো? মামা বাড়ির আবদার নাকি? ঢুকে বললেই হলো। জয়রাম হাত জোর করে বলল, অপরাধ নেবেন না, ইচ্ছে করে পরের বাড়িতে ঢুকবো আমি তেমন লোক নই। তাহলে ঢুকলে যে? তালা দেওয়া ঘরে ঢুকলেই বা কি করে? জয়রাম তখন সেই ইতিবৃত্তান্ত খুলে নিবেদন করে ভেঙে বলল, আপনারা হুকুম করলে এক্ষুনি চলে যাচ্ছি। কালীতলায় আমার মাথা গোজার মতো একটা আশ্রয় এখনো আছে। পরিতোষ চিন্তিত মুখে বললেন, রসবাবু,
তোমার মুখ দেখে তেমন খারাপ লোক বলে মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি, অষ্টাঙ্গপুরে আমার ভূতের উপদ্রব জেরবার হয়ে গিয়েছে। আর সেই কি অত্যাচার! নিতাই দাসকে সন্ধ্যের মুখে রথতলার কাছে হঠাৎ উড়িয়ে নিয়ে একটা মস্ত গাছের মগডালে চড়িয়ে দিল। সে আর নামতে পারে না। 5 জারের বাঁশ নিয়ে রাস্তার উপর শুয়ে থাকে। যেই কোনো ভালো মানুষের ছেলে ডিঙাতে যায়, অমনি বাঁশ ছিটকে ওঠে, তাকে 10 হাত দূরে ফেলে দিয়ে হাড় গোড় করে দেয়। পণ্ডিত মশাই এই সেদিন পাঠশালা থেকে ফিরছিলেন, হঠাৎ করে গরু এসে তাকে আঁক করানে গুটিয়ে পুকুরে ফেলে দিল। তারপর রোজ প্রত্যেকের বাড়িতে বড় বড় ঢেলা মারা দেয়। রান্নায় কে যেন খাবলা খাবলা নুন মিশিয়ে দিয়ে চলে যায়, আর উ করে হাসি আর রক্ত জল করা নানা রকম শব্দ আর বিটকেল সব চেহারার আবির্ভাব তো রয়েছেই। ভূতের অত্যাচার অনেক কে গা ছেড়ে চলে গেছে। এটা হলো প্রতিম ঘোষের বাড়ি, যিনি বছর 10 গত হয়েছেন। তার 3 কুলে কেউ নেই, কিন্তু এই বাড়ি আমরা যখনই দখল নিতে আসি, অমনি কোথা থেকে লিক লিক করে গোখরো আর কেউটে সাপ বেরিয়ে আসে। তাছাড়াও নানা উৎপাত। তা প্রতিম ঘোষ যখন তোমাকে এই বাড়িটা বহাল করেছেন, তখন আমাদের বলার কিছু নেই। কীর্তন শুনলে ভূতেরা ঠান্ডা হয়, এ কথা জানলে তো আমরা একদল কীর্তনিয়া এনে গায়ে বসত করাতে পারতাম। তা তোমাকেই যখন ভূতেরা পছন্দ করেছে, তখন আর আমাদের বলার কি বা রাখতে পারে? যে আগে জয়রাম সেদিনই গিয়ে কালীতলা থেকে তার বউ বাতাসি আর হাড়ি কুড়ি বিছানাপত্র নিয়ে চলে এলো। ঘরদোর দেখে বাতাসি তো মুখে আর হাসি ধরে না। কথাটা হলো, জয়রাম এখন মহা সুখে থাকে। চালা ঘরের অষ্টাঙ্গ কীর্তন সভায় সন্ধ্যাবেলা সে দলবল নিয়ে কীর্তন গায়, চাষাবাস করে। আভারের চিত্রমাত্র নেই তার সংসারে। আর অষ্টাঙ্গপুরেও এখন আর কোনো অশান্তি নেই। ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্লিজি মনস্টারকে আরও এরকম গল্প হতে।